দর্শক, আমি জান্নাতুন নাইম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা, এবং আজকে আমার মুখোমুখি রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। মোহাম্মদ শফিকুল আলম, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। শফিক ভাই, শুরুতে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, তার কারণ কয়েকদিন আগে আপনি লিখলেন যে এত টকশো করতে হয়, লেখাপড়ার সময় পান না। আমি আপনার সেই লেখাপড়ার সময় থেকে কিছুটা সময় নিয়ে নিচ্ছি। আপনি বুঝতেই পারছেন যে কিছুটা আমাদের অপারগতা রয়েছে, কারণ এত বিষয় নিয়ে এত অস্পষ্টতা রয়েছে। তো দর্শকদের সুবিধার্থে বলে রাখা ভালো যে আমরা 21শে মে প্রোগ্রামটি রেকর্ড করছি। তো গেল রাতে আমি দেখছিলাম, আমি আপনাকে এটাও জানিয়ে রাখা ভালো যে আই হ্যাভ অলওয়েজ লুকড আপ টু ইউ, আমি সবসময় আপনাকে একজন বিনয়ী এবং সজ্জন সাংবাদিক হিসেবেই দেখেছি। তা আপনার মতনই একজন ভেটেরান সাংবাদিক, নিউ এজের সম্পাদক নুরুল কবির গতকাল রাতে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, হয়তো আপনার চোখেও পড়ছে। দর্শকদের সুবিধার্থে আমি তার বাংলাটি শোনাতে চাই যে অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে জনগণকে জানাক শফিকুল আলম কি প্রধান উপদেষ্টার প্রেস সচিব নাকি সরকারের মুখপাত্র। যদি তিনি সত্যিই সরকারের মুখপাত্র হয়ে থাকেন, যেমনটা তার আচরণ থেকে বোঝা যায়, তাহলে অধ্যাপক ইউনুস এবং তার মন্ত্রিসভার প্রত্যেক সদস্যকে শফিকুল আলমের বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল ও ধারার বিরুদ্ধে বারবার করা কটূক্তিমূলক মন্তব্যের দায় নিতে হবে। তো 3-4 দিন আগেই দেখছিলাম যে আপনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন, যেখানে আপনি লিখেছেন যে ফর মি দ্য মোস্ট ক্রুশাল অ্যাসপেক্ট ইজ এনশিওরিং দ্যাট আই অ্যাক্ট উইথ ফেয়ারনেস অ্যান্ড জাস্টিস। আরেকটা লাইনে আপনি লিখেছেন পাওয়ার করাপ্টস ইন ওয়েজ ওয়ান ক্যান নিদার অ্যান্টিসিপেট নর রিয়ালাইজ। শফিক ভাই, আপনি কি এখন ওই জাস্টিস এবং ফেয়ারনেসের সাথে সবকিছু করতে পারছেন বা করছেন? হ্যাঁ, আমার মনে হয় আমার কন্ডাক্ট, আমি যথেষ্ট কেয়ারফুল থাকি যে আমি কি ফেয়ারনেস এবং জাস্টিসের দ্বারা আমি আমার কন্ডাক্ট আমাকে কন্ডাক্ট করছি কিনা। পাওয়ার আপনাকে করাপ্ট করছে না? না, আমি মনে করি পাওয়ার করাপ্ট করে আমার কেন, আমাদের আমি যাদেরকে চিনি, ইন্টারিম গভর্নমেন্টের সবাই যাদেরকে চিনি, সবাই আমি বলতে পারি নোবডি ইজ করাপ্টেড বাই পাওয়ার। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। জনাব নুরুল কবিরের এই স্ট্যাটাস নিয়ে কোনো মন্তব্য করবেন কিনা? আমি বলবো যে এটা হয় কি, উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনি যদি ক্লাসিক প্রেস সেক্রেটারির যদি বাইরে দেখেন না, তখন যেমন ধরেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, ঠিক আছে, তো বাই এক্সটেনশন ওনার অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি। তো হি ইজ সাপোজ টু রিপ্রেজেন্ট হোয়াইট হাউস। কিন্তু দেখা যাচ্ছে উনি পুরো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নিয়েই কিন্তু কথা বলেন। উনি কিন্তু শুধু ট্রাম্প যে কার সাথে মিট করলেন বা কার সাথে কথা বললেন সেটা না, উনি ডিফেন্স নিয়ে কথা বলেন, উনি ফরেন অ্যাফেয়ার্স নিয়ে কথা বলেন, উনি এগ্রিকালচার, শিপিং, যৌথ এগুলো আপনি একটা হয় কি, একজনের অ্যাডমিনিস্ট্রেশন তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, ফলে যখন আপনি প্রেস সেক্রেটারি ট্রাম্পের সাথেও বা এক্সটেনশন আপনার ওই কথাগুলো এসে পড়ে। যেমন ধরেন আমাদের চিফ অ্যাডভাইজার চিরাং পোর্ট নিয়ে কথা বলছেন, ঠিক আছে, উনি এটা নিয়ে মানুষের সাথে কথা বললেন। তো এখন এই চিরাং পোর্টটা তো হচ্ছে কি আপনার, এটা হচ্ছে যে শিপিং মিনিস্ট্রির একটা কাজ, শিপিং অ্যাডভাইজারের একটা কথা। তো এখন উনি যেহেতু এটা নিয়ে কথা বলছেন, ওনার স্বপ্নগুলো বলছেন, ওনাকে বলছেন যে ওনার রিফর্মের প্ল্যানগুলো কি চিরাং পোর্টকে ঘিরে, তো আমরাও আমরাও ওই মেসেজগুলো পাঠাচ্ছি। তো এটা তো অ্যাট দ্য সেম টাইম এটা তো শিপিং মিনিস্ট্রিরও কাজ, ঠিক না? আমি শিপিং মিনিস্ট্রির কাজটা বাই এক্সটেনশন আমার এখানে করতে হচ্ছে। তো এই জিনিসটা আপনি যতই ভাবেন যে এটাকে ডিফারেন্সিয়েট করা, ওইটা করা যায় না। তার কারণ উনি তো চিফ অ্যাডভাইজারের কাছে বিষয়গুলো আসে, অনেক সময় ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিংটা হয়তো উনি কনভেন করছেন, দেখছেন যে এটা কি করবেন, ঠিক না? যেমন ধরেন ল অ্যান্ড অর্ডারের একটা বিষয় আছে, এটা তো হোম মিনিস্ট্রির এটা করার কথা, ঠিক না? হোম মিনিস্ট্রি করছেনও। তো আমাদের যেটা হয় যে যখন বিষয়গুলো এসে যখন পুরো সবাই মিলে এটা নিয়ে যখন মিটিংটা হয় বা নেতৃত্ব দিচ্ছেন চিফ অ্যাডভাইজার, তখন তো আমাদেরও এই কথাটা বলতে হয়। ব্যাপারটা এইখানেই। সম্প্রতি একটা অনুষ্ঠানে আপনাকে একটা মন্তব্য করতে শুনলাম, আপনি বলেছেন যে বামরা দেশকে বনসাই বানিয়ে রাখতে চায়। এই মন্তব্যের জন্য কি আপনি ক্ষমা চাইবেন? কারণ এরপরে অনেক বামপন্থী, অনেক নেতা, মানুষজন তারা তার বেশ তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। আমি কালকে খালেদ মহিউদ্দিনের এখানে আমি এইটা নিয়ে বলছিলাম যে কেউ যদি মনে কষ্ট পান, আম সরি, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওনারা যে পলিসির কথা বলছেন, ওনারা যে কথাগুলো বলছেন, আমাদের কথা হচ্ছে যে ওই কাজগুলো যদি আমরা ওনাদের দৃষ্টিভঙ্গিটাকে যদি আমরা নেই, তাহলে হয় কি আমাদের দেশে জব তৈরি হয় না, দেশটা ছোট থেকে যায়। দেশের প্রতি বছর 22 লক্ষ লোকের জব দরকার, 22 লক্ষ লোক জব মার্কেটে আসছে।
আমরা সেই জবটা তৈরি করতে পারছি না। তো চিরাং পোর্ট তো আমরা গত 50 বছর 53 বছর তো আমরা লোকালিই করলাম, করে তো আমাদের তো এগোলো না বেশি। তো আমাদের চিটাং পোর্টে আমাদেরকে বারবার বলা হচ্ছে চিটাং পোর্টের এফিসিয়েন্সি ছাড়া বাংলাদেশে ম্যানুফ্যাকচারিংয়ের বিপ্লব আসবে না, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং হাব হবে না, যেটা আমাদের চিফ অ্যাডভাইজার ড্রিম করেন, যেটা স্বপ্ন ওনার, যে বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব করা। তো ওইটা করতে হলে আপনাদের প্রচুর জব তৈরি করতে হবে, এবং জব তৈরি করার প্রাইমারি এবং প্রধান শর্ত হচ্ছে চিটাং পোর্টকে এফিশিয়েন্ট করা। বিকজ আমরা যেই ম্যানুফ্যাকচারিং করব এটা তো আর আমার মার্কেটের জন্য না, আমি তো এই পণ্যটা আমি বিদেশে পাঠাবো, এই বিদেশে পাঠাতে হলে আমার চিরাং পোর্টের এফিসিয়েন্সি দরকার। তো সেই জায়গায় আমি বলেছি যে ওনারা যেই কথাগুলো বলছেন সেই কথাগুলো করলে দেশ তো এগোয় না, দেশটাকে এটা ছোট থেকে যায়, সেই জায়গার প্রেক্ষিতে আমার এই কথাটা বলা। চিটাং পোর্ট নিয়ে আমি কিছুক্ষণ পরে আবার আসবো। একদম সরাসরি একটা প্রশ্ন করি, শোক ভাই, অন্তর্বর্তী সরকার কি নির্বাচন দিবে? হ্যাঁ হ্যাঁ, খুব এই ব্যাপারে উনি তো বারবার একই কথাই বলছেন। উনি আমি ওনার সাথে 10 মাসের মতো আমি কাজ করছি। আমি আপনাকে একটা কথা বলতে পারি, উনি এক কথার মানুষ। উনি এক কথার বাইরে দ্বিতীয় কথা উনি ইভেন আমি মিটিংগুলো এমনি দেখেছি যে অনেকে আছে না, একটা কথা বলতে গেলে অনেক ভূমিকা টানে নিয়ে, উনি খুব প্রায় বলেন যে এই তোমার 3 মিনিটের মধ্যে এটা শেষ করতে হবে, 1 মিনিটের মধ্যে শেষ করবে। উনি চান যে একটা জিস্টটা বলা হোক, এবং উনি বারবার কিন্তু বলছেন যে ইলেকশনটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, এবং এটার জন্য উনি যথাসময়ে যেটা বলার উনি সেটা বলবেন, এবং এটার জন্য অস্থির আমার মনে হয় যে কারো অস্থির হওয়ারও নেই। এবং আমরা মনে করি পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, তাদের সাথে আমরা বারবার কথা বলছি। তাদের যদি কোনো ট্রাস্ট গ্যাপ হয়ে থাকে ওনারা বারবার আসতে পারেন, ওনার এখানে এসে কথা বলতে পারেন, বাট উনি কিন্তু বারবার একই জায়গায় থাকছেন, একই কথা বলছেন। ওইটার ব্যত্যয় উনি কি এখন পর্যন্ত করেছেন, শুনেছেন? যে উনি বলেছেন যে ইলেকশন জুনের 30 তারিখের পরেও হতে পারে, আপনি এটা শুনেছেন? শুনেন তো নাই। তো উনি তো ওই জায়গায় আছেন, ওই কথাগুলোই বারবার বলছেন। তারপর আনফরচুনেট কেউ বলতে চান যে না এই ধরনের, যেহেতু সুনির্দিষ্ট রোডম্যাপ এখন আসেনি, অনেকে সুনির্দিষ্ট এটাও একটা সুনির্দিষ্ট রোডম্যাপ। উনি তো বলছেন না যে জুনের 30-এর পরে যে ইলেকশন হবে। প্রধান উপদেষ্টাকে কি অস্ট্রেলিয়ার 43 জন সিনেটর এবং এমপি চিঠি দিয়েছেন সুনির্দিষ্ট রোডম্যাপের জন্য? আমি এগুলো তো ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আসে। হ্যাঁ, ফার্স্টে আসবে হলো এম্বাসিতে, এম্বাসি থেকে ফরেন মিনিস্ট্রির থেকে হয়তো আমাদের এখানে আসবে। ওরা আমরা এখনো এই চিঠিটা আমি অন্তত দেখি নাই এরকম কিছু। শোক ভাই, আপনি কিছুদিন আগেই বলছিলেন যে এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট আছে, তো নির্বাচন দেওয়ার কি দরকার? আপনারা তো 5 বছর ক্ষমতায় থেকে গেলেন। না, এটা তো ম্যান্ডেটের মাধ্যমে তো আপনার তো একটা সরকার তো ইলেকশনও, আমাদের তো মূল কাজটা হচ্ছে ইলেকশন, কিন্তু আমরা এর আগেও সংস্কারও আমাদের কাজ, সংস্কারই। কিন্তু আমাদের যেই রেফারেন্সটা দেওয়া হলো, আগে কি ছিল বাংলাদেশে 1900 মানে আমরা যখন 13th অ্যামেন্ডমেন্ট করার পরে যেটা ছিল যে আমরা একটা কেয়ারটেকার সিস্টেম তৈরি করলাম। কেয়ারটেকার সিস্টেমের 3 মাসের জন্য তারা আসতেন, এসে তাদের কাজটা ছিল ইলেকশন ফোকাসড। ইলেকশনের উপরে যতগুলো কাজ হয় তারা এটা করবেন। তারা ইলেকশনের ভোটার লিস্ট তৈরি করবেন, ইলেকশনের ডেট ঘোষণা করবেন, নমিনেশন পেপার কবে জমা দিবে, উইথড্র করবে, এগুলো করবেন, নমিনেশন কীভাবে বাছাই হবে, এগুলো করে তারপরে ইলেকশনটা করে ওনারা চলে যাবেন। এটা ছিল তাদের কাজ। এবং ওনারা 1996, তারপরে 2001, 2000। এবং আপনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকার এখন একটা নির্বাচিত সরকারের মতনই যা যা ফাংশন করার কথা সেরকম। এটা আপনি যদি যেই কনস্টিটিউশনে 106-এর যেই আর্টিকেলে হয়েছে, মানে যেটার ধারা এইটাকে এবং আপনারা আইনজীবীদের সাথে কথা আমরা আইনজীবী, হ্যাঁ, এটা ইটস লাইক এনি আদার গভর্নমেন্ট। কিন্তু আমরা বলেছি যে আমরা আমাদের রিফর্মের তো ক্রুশিয়াল কিছু রিফর্ম আছে যেটা আমরা করছি, সেটার সাথে আমরা ইলেকশনেরও বলছি যে ইলেকশনটা এই সময় হবে। একটু ঘটনা তাহলে একটু মনে হয় বলে রাখা ভালো। গেল 3 আগস্ট আমার সাবেক যিনি প্রেস সচিব ছিলেন তাইমুল ইসলাম খান, ওনার আমি একটা ইন্টারভিউ করেছিলাম, এবং সেই সময় মানে উত্তাল তখন সময়টা, আমি তখন জিজ্ঞাসা করেছিলাম যে আওয়ামী লীগ সরকারের ম্যান্ডেট আছে নাকি আর দেশ চালানোর। তিনিও বলেছিলেন ম্যান্ডেট আছে। তার উত্তর ছিল যে জনসমর্থন আছে আমাদের। তো আপনাদের যে জনসমর্থন আছে, মানে 17 কোটি মানুষের দেশ, অন্তত 9 কোটির তো জনসমর্থন থাকতে হবে। কিভাবে আপনারা ব্যাপারটা বুঝলেন? যে ধরেন চট্টগ্রাম বন্দরের কথাই যদি ধরে, এখানে তো রাজনীতিবিদদের সাথে আলোচনা হয়নি। এটা তো আমরা দেখছি যে এটা একটা নর্মাল একটা গভর্নমেন্টের কাজ,
যেটা একটা সংস্কারের বড় একটা সংস্কারের বিষয়, কারণ আমার তো জব তৈরি করা এই গভর্নমেন্টের তো কাজ। আচ্ছা, ঠিক না? আমি যদি জব করার আমার এটা তো আমার বসে থাকলে তো হয় না। এটাও তো সংস্কারের অংশ। হ্যাঁ, ওটা সংস্কারের অংশ। সবগুলোতে আপনার ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন বলছেন, এই জায়গায় না, আমরা তো ঐকমত্যের ভিত্তিতে আমাদেরকে তো একটা ব্রডার ম্যান্ডেট দেওয়া হয়েছে, ঠিক না? যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন, যারা এই গভর্নমেন্টে করলেন, তো ওনারা তখনই বলতেন যে দেখেন আমরা এর মধ্যে আপনার ইলেকশনটা করবেন, আপনার ডিউটি, এর বাইরে আপনারা যাবেন না। এরকম তো কিছু হয়নি। যেটা হয়েছে যে আপনারা আমাদেরকে জাস্ট লাইক এনি আদার গভর্নমেন্ট আপনি আমাদেরকে এম্পাওয়ার করেছেন, আমরা সেটা দিচ্ছি। আর হাসিনার সাথে প্লিজ মিলেন না, সে তো তার কোনো ম্যান্ডেট ছিল কিনা এটা দেখেছেন। একটা একের পর এক আমি জিজ্ঞাসা করেছিলাম যে আছে উনি নাকি, তো ইলেকশন উনি তো বলছেন গায়ের যে না, জোরে ওনার বলছেন, বিশ্বাস যে আছে। গায়ের জোরে আপনি যখন বলছেন যে আপনারও বিশ্বাস আছে, ওই জন্য জিজ্ঞাসা না, করলাম আমরা যে কোনো বিশ্বাসের গণভোট কিনা, হয়েছে আমরা নাকি, তো মনে মানুষজনের করি সাথে পুরো কিভাবে সারা কথা বলেছেন। বাংলাদেশের মানুষজন। আর আমার এখানে মানে সত্যি করে তো আমি তো পাওয়ার আঁকড়িয়ে ধরার কোনো আমার ইচ্ছা নাই। সবাই যদি বলেন যে না আপনারা থেকেন না, কালকে আমরা চলে যাব, এটা এমন কিছু না। আমরা তো এখানে কেউ সত্যিকার অর্থে এমন না যে আমি এসে পাওয়ারটাকে গ্র্যাব করে আমি কোনো অ্যাডভান্টেজ নিচ্ছি, আমি আমার কাজটা করছি, এগুলো কেউ না। সবাই আসছেন জাতিকে সার্ভ করতে, এবং আমি অন্তত মনে করি যে আমি যথেষ্ট স্যাক্রিফাইস করে এখানে এসেছি। আর আপনার যদি মনে হয় যে না আমি পারছি না, আমার জবটা হচ্ছে না, বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পারছেন না, আপনারা বলে দেন, অসুবিধা নাই। এটা নিয়ে আমরা পাওয়ার গ্র্যাব বা পাওয়ারকে এইখানে এটা কেউ আসেন নাই। সবাই এসে আমরা এক একজনে সপ্তাহে 7 দিন, আমার মাঝে মধ্যে মনে হয় যে রাত 1টা-1:30 পর্যন্তও কাজ করতে হয়। আমরা কাজ করছি, দেশকে একটা অপরচুনিটি আমি পেয়েছি, আমি অনার্ড যে আমি দেশকে সার্ভ করতে এসেছি। এবং আমাদের সত্যিকার অর্থে আমরা যেদিন ইলেকশনটা দিয়ে আমরা চলে যেতে পারবো, উইল ফিল রিলিফ যে না আমি আমার দায়িত্বটা পালন করতে পেরেছি। আমি ম্যান্ডেটের আর একটা প্রশ্ন করে অন্য প্রসঙ্গে চলে যাব। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এরপর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, আমি কোট আনকোট করেই বলি। লিখেছেন যে এভরিথিং নিয়ে কোশ্চেন মার্ক করে একজন সরকারি কর্মচারী এই ভাষায় কথা বলতে পারেন নাকি এটাও সেই এভরিথিং আর সংস্কারের মধ্যেই পড়ে? আচ্ছা, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার তো বিদায় হয়েছে, আসলেই হয়েছে কি? এ ধরনের একটা স্বৈরাচারকে আপনি কেমনে মাপেন? তার কথা দিয়ে মাপেন নাকি তার কাজ দিয়ে মাপেন? আপনি স্বৈরাচার, আমি একটা কথা বললাম, আমার কথাটা কি আপনার মনে হচ্ছে আমি অ্যারোগান্ট ছিলাম? আপনি তো শুনেছেন, আমি আমার কনফিডেন্টলি বলেছি যে আমাদের ম্যান্ডেট আছে এভরিথিং। এবং আমি এটা আপনাকে বলেছি, এটা এভরিথিং বলার কারণে আমি আমাদের অ্যাটর্নি জেনারেলের সাথে আমি কথা বলেছি, আমাদের লয়ারদের সাথে, যার আমার লয়ার বন্ধুবান্ধব, আমি অ্যাটর্নি জেনারেল থেকে পুরো আমি এক্সপ্লেনেশন। ওনার যদি মনে হয় যে না আমার এভরিথিং নাই, উনি অনেকগুলো লয়ারের সাথে কথা বলতে পারেন, তাদের কাছ থেকে নিতে পারেন অপিনিয়ন। আমরা আমাদের যিনি সরকারের যিনি প্রধান লয়ার, তার সাথে আমি কথা বলেছি, ঠিক আছে? আর উনি যেটা বলছেন যে একটা স্বৈরাচার, এইভাবে একটা স্বৈরাচার আপনি মাপেন কিভাবে? স্বৈরাচার তার কাজ দিয়ে মাপেন। সে মানুষের মুখ বন্ধ করে ফেলে, সে মানুষের যে তাকে ক্রিটিসাইজ করে তাকে গুম করে, তাকে খুন করে। বাংলাদেশের শেখ হাসিনার আমলে আপনার বিএনপি, জামাত, এদের 50-60 লক্ষ লোককে আপনি ফেক কেস দিয়ে দিয়েছেন, তাদের জীবনটা হেল করে দিয়েছেন। আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে 3000, তারপরে গুম হয়েছে 3 থেকে 3,500 লোক, আপনার ম্যাসাকার হয়েছে কতটা। আপনি যখন একটা সিনিয়র সাংবাদিক, আপনি যখন একজন অ্যানালজি টানবেন, আপনার তো সাবস্টেন্স থাকতে হবে। আপনি আমার একটা কথা, এবং ওই কথায় আমি কনফিডেন্ট ছিলাম, সেটাকে দেখে আপনি উত্তেজিত হয়ে একটা পোস্ট দিয়ে দিলেন। আপনি পুরো গভর্নমেন্টকে আপনি বলছেন যে, বা আমাকে বলছেন স্বৈরাচার, এটা কেমন না? তার মানে যৌক্তিক নয়। আচ্ছা, আমরা দেখলাম যে বিএনপি অন্তর্বর্তী সরকারের বেশ অনেক সিদ্ধান্তের বিরোধিতা করছে, আপাতত তারা মাঠেও আছে 2টি দাবি নিয়ে। আবার এর মধ্যে দেখলাম যে এনসিপি, যে দলটির জন্ম হলো আসলে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এবং যাদের মাধ্যমে আপনারা সরকার গঠন করেছেন, তারা হচ্ছে ইসি পুনর্গঠনের দাবিতে দেখলাম নির্বাচন কমিশন ভবনে রয়েছে। তো রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের বনিবনা হচ্ছে না কেন? না, বনিবনা হচ্ছে না, এটা তো ভুল। আমাদের সাথে যথেষ্ট ওনাদের সাথে কথাবার্তা হয়। না, আমরা তো মনে করি, যেমন ধরেন আওয়ামী লীগের এত কথাবার্তা হচ্ছে, তারা এটা সমালোচনা দেখেন, করছেন। পলিটিক্যাল পার্টি তো অবশ্যই তার কথাগুলো বলবেন, বিএনপি তার কথা বলবেন, এনসিপি তার কথা বলবেন। এটাই তো ডেমোক্রেসির বিউটি, যে উনি ওনার কথা বলছেন, আমরা শুনছি, বিএনপি কথা বলছেন, জামাত কথা বলছেন, কথা বলাটা তো খারাপ কিছু না, ওনারা ওনাদের কথা বলছেন। বিএনপি একটা সময় বলতো যে অন্তর্বর্তী সরকার ফেল হোক, তারা কখনোই চায় না।
তো ইশরাকের ইস্যুতে তো দেখলাম যে এক সাইড ব্লক হয়ে গেছে, সাম্যর ইস্যু তো শাহবাগে বিএনপির মানে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। আপনাদের কাছে কি মনে হয় যে বিএনপি সরকারকে কিছুটা বেকায়দায় ফেলতে যাচ্ছে খুব দ্রুত নির্বাচনের জন্য? নট এট অল। আমরা আপনারা তো ওনাদের দেখছেন সাথে না। আমাদের ভালো সম্পর্ক আছে এখনো। আমরা ইয়েতে ওনারা একটা ইস্যু নিয়ে ওনারা ডিমান্ড করছেন, সেটা তো যে কোনো পার্টি কোনো কোনো ইস্যুতেই তো ডিমান্ড করতে পারেন সেই বিষয়টা। এবং আমরা বলেছি যে এটা আইন তার নিজস্ব গতিতে চলবে, আইনের মতো আইনি যেভাবে ব্যাখ্যা আসে সেভাবে হবে। এই শাহবাগের যেহেতু প্রসঙ্গ আসলোই, মানে সেখানে ছাত্রদল শাহবাগ ব্লক করেছে। কয়েকদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে হাসনাত আবদুল্লাহর ডাকেও অনেকে গিয়েছিলেন সেখানে। তো ডিএমপির নির্দেশনা অনুযায়ী সেখানে তো সভা সমাবেশ জমায়েত সব নিষিদ্ধ, তারা করলো কিভাবে? মানে দু একটা আমরা তো সত্যিকার অর্থে প্রোটেস্ট দু একটা হচ্ছে ছেড়ে দিচ্ছেন। আমরা না এটা ছেড়ে দেওয়ার বিষয় না। আমরা তো প্রোটেস্ট হলে আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখি। আর শাহবাগের ওই জায়গাটাই কি বন্ধ হয়েছে? আমার মনে হচ্ছে এই পাশ থেকে রাস্তাঘাটে প্রচুর জ্যাম শফিক ভাই, আসা যাওয়া করা যায় না। না, কিছু কিছু জায়গায় হচ্ছে। এখন যেটা হচ্ছে কি, সবার একটা ধারণা, বাংলাদেশে যারা অ্যাক্টিভিজম করেন, যারা পলিটিক্যাল অ্যাক্টিভিজম করেন বা এমনি সিভিক অ্যাক্টিভিজম করেন, তাদের ধারণা যে তারা যেই কথাগুলো নিয়ে আমাদের কাছে আসবেন সেটা শোনা হবে। একটা পোস্ট রেভলিউশনের এই ধরনের একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে পোস্ট আপরাইজিংয়ে। তো ফলে সবাই আসেন এবং এরকম ধরেন প্রায় মোর দেন 250 সবাই আসছে, অন্যরা দাঁড়াতে পারছে না, তারা পেরেছে। ওই জন্য জিজ্ঞেস করলাম যে আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই পেরেছে, দুই একটা ব্যর্থ হতে পারে। আমি শিক্ষকদের আন্দোলন আছে, আরো অনেক আমার মনে হয় আমার মনে হয় আপনি স্ট্যাটটা নিয়ে দেখেন। আচ্ছা ফাইন। আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন চিন্তা করছিলাম। মানে বিএনপি তো প্রায়ই বলছে যে নির্বাচনের দাবিতে তারা যে কোনো সময় রাজপথ নামার হুঁশিয়ারিও দিয়েছে। এখন তো রাজপথে আছে, দুইটা সাইড ঢাকা শহরের ব্লক, আজকে প্রচন্ড যানজট, আপনিও রাস্তায় বের হয়েছেন, নিশ্চয়ই টের পেয়েছেন। তো হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা হচ্ছে বিএনপি যদি আসলে এরকম করে রাজপথে নেমে যায়, তখন সরকার কি করবে? না, এই বিষয়টা আমি আমরা মনে করি বিএনপি সহ যারা জুলাই অভ্যুত্থানে ছিল, গণ অভ্যুত্থানে ছিল, তারা আমাদের অংশীজন এবং তাদের সাথে আমাদের যথেষ্ট ভালো সম্পর্ক, কথাবার্তা হচ্ছে, এইটুকু আমি বলতে পারি। আচ্ছা ফাইন। অনেক অনিশ্চয়তা ছিল, অনেক প্রশ্ন ছিল, সেগুলোর কিছু কিছু উত্তর আমরা পেয়েছি। যেমন এই যে মানবিক করিডোর ইস্যুটা নিয়ে অনেক রাজনীতিতে জল ঘোলা হলো এবং শেষ পর্যন্ত আপনারা বললেন যে করিডোর দেয়া আসলে হচ্ছে না, চ্যানেল দেওয়া হবে। তো এত জল ঘোলা করার দরকার কি ছিল? না, আসলে আমরা জলটা ঘোলা তো করিনি। আমাদের মানে আপনারা তো অ্যানসার দিয়ে দিলেই পারতেন, একটা হাই রিপ্রেজেন্টেটিভ তখনই কথা বলতেন। সেই সময় থেকে এই কথাগুলো বলছি, কিন্তু কথা হচ্ছে যে অনেকে এই কথাগুলো নিয়ে খেলতে চাচ্ছেন। আবার ইন্ডিয়ান সুযোগ দিলেন কেন? না, ইন্ডিয়ান প্রেস এগুলো নিয়ে খেলে এক ধরনের আপনি জানেন, আমরা সেই অগাস্টের থেকেই ইন্ডিয়ান প্রেস আমাদের এগেনস্টে মানে যেই পরিমাণ তারা ডিসইনফরমেশন করছে সেটা তো আনবিলিভেবল। ওইটারই একটা পার্ট এবং ওইটারই কিছু অংশ হয়তো আমাদের যারা এখানে অনেক আছেন সেটাকে বিলিভ করছেন। হ্যাঁ, তো ওই বিলিফের কারণে এক ধরনের মানে মানুষজন দেখা যাচ্ছে যে এই কথাটা বারবার আসছে। যখন বারবার আসছে তখন আমরা মনে করেছি যে ওকে, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার উনি, আমরা আজকে সকালেই আমরা বলেছি যে সবাইকে ইনভাইট করেছি, যার যত কোশ্চেন আছে আপনারা নিয়ে আসেন, উনি রেসপন্ড করবেন। এবং আমরা 1 ঘন্টার মতো উনি সবগুলোকে রেসপন্ড করেছেন। সেনাবাহিনীর সাথেও সম্পর্ক ভালো আছে এরকম একটি কথা বলা হয়েছে। তো আমি তারপরে আপনাকে জিজ্ঞাসা করতে চাই, কারণ রিসেন্ট টাইমসে সেনাপ্রধান তার হাই অফিসিয়ালদের সাথে বৈঠক করেছেন। গতকাল আপনারা 3 বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেছেন, যেখানে আবার আইজি ছিলেন না, পুলিশের প্রধান। না, আইজি ছিলেন। এখানে আমাদের ইয়েতে ভুল হয়েছে, আমাদের প্রেস রিলিজে এটা লেখাটা উচিত ছিল। আইজি ছিলেন, ডিজি কোস্ট গার্ড ছিলেন, ডিজি বিজিবি ছিলেন। এ ধরনের বৈঠকের পেছনে কি আর কোনো উদ্দেশ্য নেই? ওনারা যতজন ছিলেন, ষড়যন্ত্র থিওরি, আপনি যতজন ছিলেন আপনি সবাইকে ফোন করেন না। আচ্ছা, হ্যাঁ, ডিজি আইজি ছিলেন, ইন্সপেক্টর অফ জেনারেল পুলিশ ছিলেন, 3 বাহিনীর প্রধান ছিলেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, তৌহিদ হোসেন ছিলেন আমাদের ফরেন অ্যাডভাইজার, তারপরে জাহাঙ্গীর আলম চৌধুরী ছিলেন। এমন হাই অফিসিয়ালদের নিয়ে মিটিং কি রেগুলার হয়? এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে এর আগে অনেকবার হয়েছে। অর্ডার সিচুয়েশনে কি আপনারা কোনো আশঙ্কা করছেন? অনেক রিভিউ হয়েছে। আমার মনে হয় এটা নিয়ে আমার 4-5 বার এরকমের মিটিং হয়েছে। উনি প্রায়ই রেগুলারলি আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা রিভিউ করেন।
কেউ কেউ বলছেন যে মানবিক করিডোরের ওই ইস্যুতেই নাকি সম্পর্ক খারাপ হয়েছে, এটা তাহলে ভেবে নেবার কোনো সুযোগ নেই? আপনি এই যে মানুষ আমরা মানে সবই সবচেয়ে কি speculation। ফেসবুক হওয়াতে বা সোশ্যাল মিডিয়ায় হওয়াতে একজন একটা স্পেকুলেশন করেন, ওইটাকে আবার অনেকে এটাকে আবার স্পিন করেন। আর সবথেকে কথা হচ্ছে যে পতিত স্বৈরাচারের যারা বট বাহিনী বা যারা ওরা আবার এটাকে নিয়ে ফুলিয়ে ফাঁপায়। ওনারা তো কনসিস্টেন্টলি মিথ্যা নিউজ স্প্রেড করতে থাকেন, একটা না দুইটা না। ওনারা আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিয়ে মিথ্যা একের পর এক মিথ্যা আছে। তিনি তো আজকে পরিষ্কার করলেন যে তার দ্বৈত নাগরিকত্ব নেই। হ্যাঁ, এইটাই যে দেখেন কত, এবং বড় বড় সাংবাদিকরাও কিন্তু যে চ্যালেঞ্জ করছেন, হ্যাঁ ওনার আছে। দেখেন আমরা বারবার পোলাইটলি বলছি যে ভাই আপনি এভিডেন্সটা আনেন যে উনি এই দ্বৈত নাগরিক কিনা। কেউ এভিডেন্স, আপনি এই জিনিসটাই যদি বিদেশে হতো না তাহলে ডিফেমেশন স্যুট হতো। একটু ভারতের প্রসঙ্গে চলে আসি। নরেন্দ্র মোদীর সাথে বহুল আকাঙ্ক্ষিত একটা বৈঠক আপনারা করেছিলেন, তা আমরা সাংবাদিকরা খুব আশায় ছিলাম যে সম্পর্ক বোধহয় উন্নয়ন হলো বলে। তো এরপর দেখলাম যে ভারত সব স্থলবন্দর বন্ধ করে দিল, আর ডিফেমেশনের কথা তো আপনি বলছেনই। বাংলাদেশ ভারত সম্পর্ক কি ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় আছে এখন? আমি ইতিহাসে মানে বাংলাদেশ ভারত সম্পর্কের পুরো ইতিহাসটা আমার পড়া নাই, বাট আমরা তো আমাদের চিফ অ্যাডভাইজার অনেকবারই বলেছেন যে আমরা ভারত যেহেতু আমার সবসময়ই আমার প্রতিবেশী থাকবে, আমার বর্ডারের 3/4 তার সাথে, তো সেই জন্য আমরা চাই তাদের সাথে সম্পর্ক মানে বেস সম্পর্কটা চাই। কিন্তু আমরা অ্যাট দ্য সেম টাইম আমরা চাচ্ছি যে এটা মর্যাদাপূর্ণ সম্পর্ক হোক, এটা ন্যায্যতা সমতার ভিত্তিতে হোক। তো সেই জায়গাটা আমরা আমাদের জায়গাটা ছেড়ে দিয়েছি, এই জায়গাটায় আমরা খুবই স্ট্রিক্ট করছি এই জায়গাটায়। আর যেই ধরনের ওনারা যেই মেজারগুলো নিয়েছেন আমরা মনে করছি যে ওকে, এতে হয়তো আমাদের জন্য ব্লেসিং ইন ডিসগাইজ, যে আমাদের সক্ষমতাটা বাড়বে। অলরেডি দেখছেন যে আমরা সিলেট থেকে আমরা এয়ার শিপমেন্ট শুরু করেছি, চিরাং থেকেও শুরু হবে খুব শীঘ্রই। মর্যাদাপূর্ণ সম্পর্কের কথা বলছিলেন, তো আওয়ামী শাসনের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে নতজানু পররাষ্ট্রনীতি ছিল, তারা অনেক গোলামি চুক্তি করেছে। তা আপনারা নিশ্চয়ই এগুলো রিভিউ করেছেন যে কি কি তারা নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছিল, কি কি গোলামি চুক্তি করেছে। মানে গোলামি চুক্তির থেকেও বড় কথা কি নতজানু পররাষ্ট্রনীতি আপনি দেখেছেন, নীতি চেঞ্জ করেছেন, আপনি তো দেখেছেন, এটা তো বাংলাদেশের মানুষ দেখেছে, ঠিক না? আপনি তারা কিভাবে হয়েছে বা ওই সময় অ্যাটিচিউডটা কি ছিল। আর ইন্ডিয়া বলতে বলতে তো ফেনা উঠিয়ে ফেলতেন সেই এবং উনি পালানোর সময় আপনি দেখেছেন উনি কোথায় গিয়েছেন, ঠিক না? আমাদের তরফ থেকে আমরা মর্যাদা, সাম্যতা এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চাই। তো ওই সময়ের যেসব গোলামি চুক্তি হয়েছে তার কি কি আপনারা বাতিল করেছেন? সেই যা কিছু আমরা যেগুলো এনার্জি রিলেটেড কিছু চুক্তি আমাদের একটা কমিশন করে দেওয়া হয়েছে। আদানির সাথেটা এখনো সম্ভবত চলছে। আমরা প্রত্যেকটা আমরা কিছু জিনিস আমরা রিভিউ করছি, অনেকগুলোই। হ্যাঁ, ওই ইয়েগুলো এটা এনার্জি কমিশন যারা করা হয়েছে তারা অনেকগুলো দেখছে। গেল বছর আপনারা সরকারে যখন আসলেন, ক্ষমতা গ্রহণ করলেন, তারপর একটা বেশ বড় বন্যা পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশকে যেতে হয়েছিল, এবং সেই সময় প্রধান উপদেষ্টা তিনি বলেও ছিলেন যে ভারত পানি ছেড়ে দেওয়া এরকম ঘটনা ঘটেছে। এবার কি আরো বড় বন্যার আশঙ্কা রয়েছে? প্রধান উপদেষ্টা কি এটা বলেছেন ভারত? জি, সে সময় একটা আমি বিদেশি ইন্টারভিউতে দেখছিলাম, মানে সরাসরি এভাবে বলেননি, তিনি বলেছেন যে তার দায় আছে। না, এটা অনেকগুলো ফ্যাক্টর কন্ট্রিবিউট করেছে। একটা তো ড্যাম এটা ওপেন হয়েছে এখন, তারপরে হচ্ছে যে মানে পুরো 50 বছরের মধ্যে হাইয়েস্ট বৃষ্টি হয়েছে ওই জায়গায়। হ্যাঁ, ফলে একটা ভারত যদি এখন সব পানি ছেড়ে দেয় তখন কি হবে, মানে ভেবেছেন আপনারা বা প্রস্তুতি থাকছে? আমাদের যতটুকু সক্ষমতা আমরা সেই পুরো সক্ষমতা নিয়ে এই সিচুয়েশনগুলো আমরা ফেস করব, এইটুকু আমরা বলতে পারি। আচ্ছা, একটু আইন বিচার ব্যবস্থার প্রসঙ্গে চলে আসি। সম্প্রতি একজন অভিনেত্রীকে বিমানবন্দর ছাড়ার সময় গ্রেফতার করা হলো, এবং তারপর আমরা দুইজন উপদেষ্টার দুই রকম মন্তব্য পেলাম। একজন উপদেষ্টা বললেন যে এটা তো নিন্দনীয় কাজ, আরেকজন উপদেষ্টা বললেন যে ওই উপদেষ্টার মন্তব্য হচ্ছে তার ব্যক্তিগত। সাংবাদিকদেরকে তারপর তিনি বললেন যে আপনারাই তো হয়তো বলতেন বিমানবন্দর থেকে চলে গেলে কেন ধরলাম না। উপদেষ্টা পরিষদের মধ্যে কি ঐক্যের অভাব আছে? না, উপদেষ্টা পরিষদ, ইন্টারিম গভর্নমেন্ট আমি বলবো যে খুবই ইউনাইটেড, তারা প্রত্যেকটা বিষয় নিয়েই করেন। আর এটা পার্সোনাল কিছু ক্ষেত্রে তো আমি কেউ অপিনিয়ন দেন, উনি বলেও ফেলেন অনেকে যে এটা পিওরলি আমার পার্সোনাল অপিনিয়ন।
ঠিক না? আর এই বিষয়টা যে বিষয়টা সেটাও তো দেখেছেন যে উনি জামিন পেয়েছেন, এটা নিয়ে অনেক কনসার্ন ছিল। হ্যাঁ, কারামুক্ত হয়েছেন। সেটা আমি ভাবছিলাম যে মানে উনি 24 ঘন্টার মধ্যে জামিন পেয়ে কারামুক্ত হলেন, তার আগে অনেক প্রতিবাদ হয়েছিল। তা আমি যেটা ভাবছিলাম যে তাকে ধরাই বা হলো কেন, 24 ঘন্টার মধ্যে উনি ছাড়াই বা কিভাবে পেয়ে গেলেন? মানে আইন আদালত কার কথায় চলে এখন? না না, আমরা অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে আমরা আইন আদালতের উপরে কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স করছি না, সেটুকু আমরা বলতে পারি। কোনো ধরনের কোনো আইন, অন্য কোনো মহলের কি ইনফ্লুয়েন্স আছে? যেমন আমি জানি না, আমি যেটা জানি যে আইন তার নিজস্ব গতিতে চলছে। আপনারা যদি মনে করেন যে না এরকম কিছু হচ্ছে না, আমি যেহেতু চ্যানেল 24 খুব ভালো নিউজ একটা প্রতিষ্ঠান, আমরা ইনভাইট করি যে আপনারা এটা আরও ইনভেস্টিগেট করেন, আমাদের তরফ থেকে কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা, আমরা কোনো বিষয়ে কোনো ইয়েতে আমরা কোনো ইনফ্লুয়েন্স করছি, আমরা কোথাও ইনফ্লুয়েন্স করছি না। একজন কেস হয়েছে, কেসের পরিবর্তিতে পুলিশ কিছু অ্যাকশন নিয়েছে। এখন এটা নিয়ে অনেকে বলছেন যে এটা ঠিক হয়নি, সেই অনুযায়ী আপনি দেখেন তারপরে এই কেসটা হিয়ারিং হয়েছে, তারপরে উনি জামিন পেয়েছেন। আমাদের আনফর্চুনেটলি আমাদের সমস্যা, আমাদের একটা সেটব্যাকই বলবো যে আমরা তো কেউ যদি কেস করে বাংলাদেশের যে লিগাল যে সিস্টেমে, আমরা তো তাকে বন্ধ করতে পারি না কেস করাটা। একজন 200-300 জনের এগেনস্টে কেস করে, কিন্তু কেউ ভুলভাল কেস করলে তার বিরুদ্ধে তো পাল্টা মামলা সেটা করা যায়। অলরেডি আমাদের ল অ্যাডভাইজার এই বিষয়ে কথা বলেছেন, উনি বারবার বলেছেন, একটা ওয়ার্নিংও দিয়েছেন বারবার। আমাদের হোম অ্যাডভাইজারও বলেছেন যে অনেকে এই কেসগুলো নিয়ে এক্সটোরশন র্যাকেট চালানোর চেষ্টা করছেন। এগুলোর ক্ষেত্রে আমরা যথেষ্ট আমরা জানিয়েছি, আমরা এটা নিয়ে বলেছি বারবার। শফিক ভাই, আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকগুলি কেস জানি যেখানে আমি মানে জানি যে ভুয়া মামলা, অলরেডি আদালত হয়ে তাকে মানে কারাবরণ করতে হচ্ছে, যাদেরকে কেউ চিনে না, তাদের পক্ষে প্রতিবাদ করার কেউ নেই, তারা কিভাবে ছাড়া পাবে? না এটাই তো বললাম যে পুরো জিনিসগুলো একটা মানে আমার এক কলিগেরই আত্মীয় রয়েছে তাদের মধ্যে। না না, আমি তো অস্বীকার করছি না যে এই ধরনের কিছু যে ব্যত্যয় হচ্ছে না, আমরা দেখছি। আইন যদি স্বাভাবিক গতিতে চলে তাহলে তো আইনের থেকে প্রতিকার পাওয়ার আশা করতে পারে। আমরা আইনের স্বাভাবিক গতিতে চলে এবং আইনের থেকে প্রতিকারও পাওয়া উচিত, সব ক্ষেত্রে ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই। কিন্তু কথা হচ্ছে যে অনেকে যেটা হয় যে অনেক লিগাল লুপহোলসকে অনেকে ক্যাপিটালাইজ করেন, ম্যানুপুলেশন, লিগাল সিস্টেমকে ম্যানুপুলেশন, এটা অনেক মানে ইতিহাসে সবসময় ছিল, এখনো দু একটা এরকম অনেকগুলোই, দু একটা মনে হয় না, দু একটা অনেকগুলোই হচ্ছে। আমি অস্বীকার করছি না, আমরা কেউ বলছি না, আমরা ডিনায়ালে নাই, এইটা হচ্ছে না যে আমরা বলছি না। শফিক ভাই, এই যেটা আপনি বলছিলেন যে আপনারা ডিনায়ালে নাই, করছেন না, তো আমি একটু বোঝার চেষ্টা করছিলাম যে ইশরাকের মামলাটা কি হলো? ইশরাকের মামলা আমি কালকেও এটা নিয়ে বলেছি যে এটা আমাদের ল অ্যাডভাইজার বাইরে আছেন, এটা যদি লিগাল অ্যাসপেক্টগুলো নিয়ে উনি কথা বলবেন। এটা আসলে আমি এটা দেখেন, এটা কিন্তু হাইস্ট কোর্টে একটা হিয়ারিং পর্যায়ে আছে বা এইটা নিয়ে, এখন এটা আমি কথা বলতে একটা সাবজুডিস হবে, আমি এই বিষয়টা আসলে মন্তব্য করতে চাচ্ছি না। এই যে যারা বলছেন যে একটা সুযোগ সন্ধানী গ্রুপ ভুলভাল মামলা দিচ্ছে, তা আপনার কি কোনো ধারণা আছে যে এটা কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির কিনা? এই বিষয়টা নিয়েও আমরা আমাদের ল অ্যাডভাইজার এগুলো নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছিও। তো আমরা সবাইকে বলবো যে দেশের ন্যায় বিচারটা সবারই প্রতিষ্ঠা, এটার রোল যেরকম একটা গভর্নমেন্টেরও আছে, যারা সাধারণ নাগরিক, যারা ইভেন যারা ভিকটিম হয়েছেন, তারাও যেন চিন্তা করেন যে আমার কাজের জন্য আরেকজন তারই মতো যেন ভিকটিম না হন। উনি যে ভিকটিমটা হয়েছেন অন্যায়ভাবে, উনি যদি আবার আরেকজনকে অন্যায়ভাবে ভিকটিম না করেন। তো যদিও গণহত্যার যতগুলি বিচার হচ্ছে সেটা ডিফারেন্ট ট্রাইব্যুনাল আইসিটিতে, তারপরেও যখন দেশের আইন আদালতের একটা অংশের এমন অবস্থা হয়, তখন শেখ হাসিনার বিচারও প্রশ্নবিদ্ধ হবার সুযোগ আছে বলে আপনার কাছে মনে হয় না? না, আমরা তো এই শেখ হাসিনার বিচারের জন্য আইসিটিতে আমরা মেজর রিফর্ম করেছি এবং এটা পুরো আমি বলবো যে খুবই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা মানে এমন জায়গাতে এসছে এটা আইসিটির এখন লটা, এটা যে কোনো ইন্টারন্যাশনাল ক্রাইমস কোর্টের সাথে এটা আমরা বলবো। আমরা এই ক্ষেত্রে কিছু টেকনিক্যাল হেল্প পাচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইমস কোর্টের থেকে, তা আশা করছি যে তারা দিবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা বিদেশি যেমন টোবি কোডম্যান আমাদেরকে উনি অ্যাডভাইস করছেন, উনি এগুলো কেসগুলো গ্লোবালি এটার ব্যাপারে উনি জানেন, বসনিয়াতে এগুলোতে।
ওটা জানেন, সেটা আমরা এই হেল্পটা আমরা পাচ্ছি। তা আমরা দৃঢ় বিশ্বাস, আমরা শেখ হাসিনাকে যেভাবে বিচার করা হবে এটা খুবই স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে করা হবে এবং উনি পুরো ইয়েতে সুবিচার পাবেন। ওকে, ফাইন। আপনি কিছুদিন আগে বলছিলেন যে গেল 9 মাসে অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করেছে গণমাধ্যম। তো এর মধ্যে আমরা দেখলাম যে প্রথম আলোর নিচে জিয়াফত হয়েছে, লং মার্চ টু সামথিং সামথিং হয়েছে, মবের ভয় আছে। মানে আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে জানতে চাই, আপনি একজন ভেটেরান জার্নালিস্ট, যদিও আপনি বলছিলেন যে আপনি ডেইলি স্টার প্রথম আলো সম্পাদকদের সাথে কথা বলেছেন তাদের নিরাপত্তার ঝুঁকি আছে নাকি। তো শুরুতে এটা জানতে চাই যে তারা তাদের নিরাপত্তার শঙ্কা আছে নাকি আপনাদেরকে জানিয়েছে নাকি, এবং ব্যক্তিগতভাবে আপনার কাছে জানতে চাই যে আপনি একটা জায়গাতে কাজ করছেন, সেখানে নিচে গরু জবাই হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মব জাস্টিসের ভয় থাকছে, আপনি কি সেফ ফিল করতেন কিনা? না, দেখেন, আপনার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কি দেখবেন যে আপনার রিপোর্টটাকে আমি বাধাগ্রস্ত করছি কিনা। আমি গভর্নমেন্টের তরফ থেকে বলতে পারি, প্রাইভেট সিটিজেন গ্রুপ কি বলছে, অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট ওইখানে মানে একে প্রাইভেট একটা সিটিজেন, যেহেতু সবকিছু করার ম্যান্ডেট আছে, তাদেরকেও তো কন্ট্রোল করার নিশ্চয়ই ম্যান্ডেট আছে। আমরা কন্ট্রোল করছি তো, তারা যখন এটাকে ভায়োলেন্ট হচ্ছে আমরা অবশ্যই কন্ট্রোল করছি। আমার যে গরু জবাই করলে সমস্যা নেই। এখন উনি যদি বাইরে যে গরু জবাই করেন, এটা আপনি কি ঠেকাতে পারবেন? আচ্ছা, ঠিক না। কিন্তু কথা হচ্ছে যে এই আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশনের ক্ষেত্রে বা ফ্রিডম অফ স্পিচ প্রেসের ক্ষেত্রে আপনি কি দেখবেন? আপনি যখন রিপোর্টটা করছেন তখন আপনি দেখছেন আপনার উপরে কি কোনো কেউ বাধাগ্রস্ত করছে কিনা, আপনার লেখায় কেউ করছে কিনা। আমরা মনে করি আমরা কোনো প্রতিষ্ঠানের, সেটা নিউজ এজেন্সি হোক, প্রিন্ট মিডিয়া হোক, টিভি মিডিয়া হোক, অনলাইন হোক, কাউকে আমরা একটা নিউজের ক্ষেত্রেও আমরা বাধাগ্রস্ত করছি না। কেউ বলতে পারবে না যে ওকে আমার এই নিউজটা কালেক্ট করতে উনি দিচ্ছেন না। এখন তো বোধহয় ভয়টা ভিন্ন হয়ে গেছে। না, ভয়ের বিষয় না, এখানে ভয়টা ভিন্ন না। এখন দেখেন, এই যে ওই বিষয়টা হচ্ছে একটা লেগাসি বিষয়, ইস্যু। বাংলাদেশে বেশ কিছু অনেকেই মনে করেন যে আমাদের মিডিয়াগুলো গত 15-16 বছরে তারা সেই রোল প্লে করেন নাই। তো এই মিডিয়াগুলোও কিন্তু ক্লিনভাবে বলছেন না, তারাও কিন্তু নিজেরা সেলফ অডিট করতে পারতেন যে আমি আসলে আমার কন্ডাক্টটা কেমন ছিল। তা ফলে হচ্ছে কি, তার রোলটা এখন অনেকের কাছে সাসপেক্ট হচ্ছে, তারা সিটিজেন গ্রুপ হচ্ছে। এখন অনেকে বলছে যে ওরা তো মব হয়ে গেছে। হ্যাঁ, মবের মতো কিছু কিছু আচরণ করছে, কিন্তু সে যদি প্রোটেস্ট করে, আপনি তো প্রোটেস্টারে একটা জার্নালিজম, আপনি একটা জার্নালিজম করলেন, আপনার জার্নালিজমের দ্বারা অনেক বিশাল একটা জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলো, তার তো প্রোটেস্ট করার রাইট আছে, ঠিক না? আপনি তো এটাই আপনি দেখবেন যে উনি ভায়োলেন্ট প্রোটেস্ট করছেন কিনা, উনি পিসফুল প্রোটেস্ট করতেই পারে। আপনি বিবিসির সামনে দেখবেন যে প্রচুর প্রোটেস্ট হয়, আপনি নিউ ইয়র্ক টাইমসের সামনে হয়। নিউ ইয়র্ক টাইমস বা অনেক মিডিয়া এখনও গাজায় যেটা হচ্ছে এটাকে জেনোসাইড বলতে চান। আমরা তো আসলে পিসফুল প্রোটেস্টে মানে ঠিকভাবে অভ্যস্ত না আসলে, না, আমরা যারা ভায়োলেন্ট প্রোটেস্ট হচ্ছে সেই জায়গায় আমরা অ্যাকশন নিচ্ছি। আমরা ওই যে সম্প্রতি 3জন সাংবাদিকের যখন চাকরি চলে গেল, আপনারা অবশ্য পরিষ্কার করেছেন যে গভর্নমেন্ট কিছু করেনি, মালিকরাই তাদেরকে চাকরিচ্যুত করেছে। তো মাঝে মধ্যে আমরাও খুব দুশ্চিন্তায় থাকি যে কালকের দিনে চাকরি থাকবে কি থাকবে না। তো গণমাধ্যমের এমন কোনো সিকিউরিটির জায়গাকে অন্তর্বর্তী সরকার করে যেতে পারে না, যেখানে মালিক অন্যায়ভাবে কাউকে চাকরি করলে তার বিরুদ্ধে প্রতিকারের ব্যবস্থা থাকবে? মানে এত যেহেতু করছেন সংস্থা, আমরা আমাদের জায়গা থেকে, আমি এগেইনই বলি, ফেয়ারনেস দিয়ে আমরা আমাদের কন্ডাক্ট করছি। আমার দ্বারা অন্তত আমি বলতে পারি আপনার চাকরি যাবে না, গভর্নমেন্টের দ্বারা। এখন মালিক যদি তার পুঁজির সিকিউরিটির কারণে, তার বিজনেস ইন্টারেস্টের কারণে আপনার চাকরি খেয়ে ফেলে, সেক্ষেত্রে সত্যিকার অর্থে আমি হেল্পলেস থাকি। আপনি তখন এটা রিড্রেস পান কোথায়? আপনি লেবার কোর্টে যেতে পারেন। বাট আপনি যদি আমাকেই কোশ্চেন করেন, আমি এইটুকু বলতে পারি, গভর্নমেন্টের তরফ থেকে আপনার মানে কারো কোনো মুখ বন্ধ করা হচ্ছে না, কার কোনো চাকরি খাওয়া হচ্ছে না, কাউকে বলা হচ্ছে না তুমি কেন জার্নালিজম করো, তোমার জার্নালিজম করার রাইট নাই, কাউকে ট্যাগিং দেওয়া হচ্ছে না তুমি জামাত শিবির, অতএব তুমি জার্নালিজম করতে পারবা না, যেটা ইয়েতে ছিল। আমরা কারো পলিটিক্যাল ইডিওলজিক্যাল বিলিফের দিকেও আমরা তাকাই না। সবাইকে আমরা ওয়েলকাম জানাই যে আপনারা জার্নালিজম করেন, খুব ভালো পাওয়ারফুল জার্নালিজম করেন। আমার কন্ডাক্টে যদি ভুল ভ্রান্তি হয় আপনি বলেন, আমি যদি ভুল করি বলেন, আমি যদি করাপশন করি আপনি বলেন, এটা আপনার দায়িত্ব। আমি চাই যে আপনি আমাকে অ্যাকাউন্টেবল করেন, কিন্তু আমার দ্বারা আমি চাই না যে আপনি ক্ষতিগ্রস্ত হন বা আপনার জবটা চলে যায়। বাট আমাদের তরফ থেকে আবার একটা এক্সপেকটেশন হচ্ছে, বা আমরা এটা সবাই চাই যে
এই পুরো আমরা যে আপনাকে বলছি, আপনারা যাতে জার্নালিজমটা যাতে ফেয়ার হয়, ডিসইনফরমেশন জানা হয়। ডিসইনফরমেশনও হয় কি, ডিসইনফরমেশন মানুষকে খুন করতে পারে। ডিসইনফরমেশন, আপনি একটা ডিসইনফরমেশন করলেন যে ওই লোকটা এই ধর্মের প্রতি ইয়ে করেছে, কি যেন অপবাদ দিয়েছে, আপনি ডিসইনফর্ম করলেন, দেখা গেল যে জনগণ উত্তেজিত হয়ে তাকে মেরেই ফেললো। তো আমরা চাই না এই ধরনের জার্নালিজম হোক। শফিক ভাই, আমি আপনাকে এই প্রশ্নটা করতে যাচ্ছি একজন প্রেস সেক্রেটারি হিসেবে, না জার্নালিস্ট হিসেবে। আপনার কি মনে হয় যে বাংলাদেশে এত টিভি চ্যানেল এবং পত্রিকার দরকার আছে নাকি, এক? এবং দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে সাংবাদিকদের সুরক্ষা কি আদৌ প্রতিষ্ঠিত হয়েছে নাকি? এটার জন্য আমি বলবো, এটা প্রাইমারিলি আমি এটার জন্য ব্লেম করব যে সুরক্ষাতে প্রতিষ্ঠিত হয় না। এটা সত্য, এটা চরম সত্য। একটা ছেলে, ইয়াং একটা ছেলে মেয়ে যারা জার্নালিজমের বা অনার্স মাস্টার্স পাস করে পাশ 15,000 করে টাকায় চাকরিতে যে ঢোকে। 15,000 না, অনেক ক্ষেত্রে 5-10 হাজারও আছে। খুবই মানে এটা চিন্তাই করা যায় না। আমি যখন বাংলাদেশ অবজারভারে চাকরি নেই সেই 1995-এর এপ্রিলে, তখন আমার বেতন হয়েছিল, ফার্স্টে আমি ইয়ে করলাম 3,000 টাকা, পরে আমার বেতন বের হলো 5,000 টাকার উপরে। এবং মানে যখন আমি রেগুলারাইজ হলাম 6 মাসের মধ্যে, এই 5,000 টাকা তখন আমার বেতন ছিল মানে একটা বিসিএস অফিসারের আমি 2.5 গুণ বেশি বেতন পেতাম। মানে একটা জার্নালিজমের সেই সুরক্ষাটা ছিল। এখন আসে দেখেন, একটা জার্নালিস্টের, আমরা ফ্রিডম অফ প্রেসের কথাটা বলি, কিন্তু জার্নালিস্টের ডিগনিটিটাও তো ইম্পর্টেন্ট। তার জীবনের ডিগনিটিটা খুবই ইম্পর্টেন্ট। সে যাতে আর করাপশনটা না করে, আমি তাকে ডিগনিটি দিব যাতে সে সমস্ত কিছুর ঊর্ধ্বে ওঠে। আমরা সেই কথাটা কেউ বলছে, এটা মালিকরাও এই ডিগনিটির কথাটা বলে না, এবং এই যে ইউনিয়নও এই ডিগনিটির কথা, সাংবাদিক নেতারা। হ্যাঁ, এবং আপনি মালিকদের ক্ষেত্রে দেখেন, অনেকে অনেক বড় বড় প্রতিষ্ঠান চালান, অনেক বড় টাকা পয়সার মালিক হয়ে গেছেন, কিন্তু আপনি তার যে মফস্বল যে মফস্বল করেসপন্ডেন্ট 1 টাকা দিচ্ছেন না। আমি মাগুরায় গিয়েছিলাম কয়দিন আগে, একজন দুঃখ মানে বললেন যে তার ডেইলি বাংলাদেশের টপ 5-6টা ডেইলির মধ্যে একজন, উনি 17 বছর ওই পত্রিকায় কাজ করেন, নিউজ পাঠাচ্ছেন, তাকে 1 টাকা বেতন দেওয়া হয় না। তাকে বলা হয় যে তুমি অ্যাডভার্টাইজমেন্ট উঠাবা, ওইটার একটা কমিশন নিবা। তো তাহলে আপনি বুঝেন, তাহলে তো আমি তার ডিগনিটির জায়গা তো রাখলাম না। আর সে যখনই অ্যাডভার্টাইজ নিতে যায় সরকারি প্রতিষ্ঠানের থেকে, তখন কি সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার লিখতে তো বাধে, সে তো এটা পারে না। আমরা চাই যে আমরা সবাই, এটা আমি অ্যাজ এ ব্যক্তিগতভাবেও মনে করি, অ্যাজ এ ফরমার জার্নালিস্ট, যে জার্নালিস্টের ডিগনিটিটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা কেউ অ্যাড্রেস করছে না। সবাই আমরা বলছি যে ফ্রিডম অফ প্রেসটা ইনশিওর করতে হবে, ফ্রিডম অফ স্পিচ ইনশিওর করতে হবে, বাট ইউনিয়ন এই জায়গাটা যে একটা জার্নালিস্টের যে ডিগনিটি, আর আপনি যখনই জার্নালিস্টের একটা ভালো মোটা অঙ্কের বেতন দিবেন, 30-40 হাজার টাকা তার মিনিমাম স্যালারি, এবং সে যাতে একটা ব্যাংকার যেরকম পায়, সে যখন একদম তার লাস্ট স্টেজে যে 3-4-5 লাখ টাকাও যেতে হবে, এগুলো আপনার দেখতে হবে। তাহলে হবে কি, তখন ওই ওয়েস্ট প্রেশারেই এই ফালতু ওয়েবসাইটগুলো থাকবে না। আমরা আলোচনার প্রায় শেষে চলে আসছিলাম, দেশের অর্থনৈতিক অবস্থা জানতে যাব আপনার কাছে, এবং বন্দর নিয়ে বলেছিলাম যে পরে কথা বলবো। ডিপি ওয়ার্ল্ডের সাথে কি আপনাদের কথাবার্তা হয়ে গেছে? মানে এটা কি ফাইনাল? চিটং পোর্ট ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের এক ধরনের কথাবার্তা হচ্ছে, আমরা যে হচ্ছে না আমরা এটা অস্বীকার করছি না, হচ্ছে। আমরা তাদের কথাবার্তা শুনছি, তাদেরকে দেখছি। আমরা মনে করি যে ডিপি ওয়ার্ল্ড যথেষ্ট ভালো একটা কোম্পানি। তারা পৃথিবীর 80টা দেশে আছে, অনেক জায়গায় তারা টার্মিনাল অপারেট করছে, এবং তারা যে কিছু কিছু ইকোনমিসে তারা ট্রান্সফর্ম করে ফেলেছে। তারা যে জিনিসটা নিয়ে আসে সেটা একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে আসে। ওরা একটা টার্মিনালও অপারেট করে, অ্যাট দ্য সেম টাইম ওরা যেটা করে যে ফ্রি ট্রেড জোন করে। ফ্রি ট্রেড জোন মানে হচ্ছে যে আপনি একটা বন্দরের পাশে বিশাল এলাকা জুড়ে আপনি ফ্যাক্টরি করার জায়গা থাকে, এটা ধরেন 2-3-5-10 হাজার একর জায়গা। ওইখানে আপনি কি করলেন, আপনি বাইরের থেকে একটা পণ্য আনলেন, এনে ওই ফ্রি ট্রেড জোনে ওইটাকে আবার তৈরি করলেন, ওইটাকে ইন্টারমিডিয়েট পণ্য আনলেন বা র ম্যাটেরিয়ালস আনলেন, এনে এটাকে আবার তৈরি করে আপনি ওইখানে, মানে দেশে ঢুকলোই না, ওইটা আবার পোর্ট দিয়ে চলে গেল। এতে যেটা হয় যে প্রচুর লাখ লাখ জব তৈরি হয়। যেমন আপনি একটা উদাহরণ দিই, যে অনেকে হালাল মিটের পুরো বিশাল মার্কেট আছে, কয়েকশো বিলিয়ন ডলারের এটা মার্কেট। তো আমরা যেটা চিন্তা করছি যে আমরা যদি, কিন্তু যেটা হয় যে ব্রাজিল, অস্ট্রেলিয়া হচ্ছে মিট মানে বিফ জন্য খুব, ক্যাটেল ওদের সবচেয়ে বেশি।
তো এমন হতে পারে যে আমরা ওদের ওইখান থেকে ক্যাটেল নিয়ে আসলাম, এখানে এসে হালাল ওয়েতে সেটা স্লটার করে তাকে আবার প্রসেস করে আমরা ওইখান থেকে পাঠিয়ে দিলাম বিভিন্ন মুসলিম দেশে। এতে যেটা হলো কি যে আমার জব তৈরি হলো, প্রচুর জব তৈরি হয়। তো আমরা ওইটা ওদের সাথে কথা বলছি, আমরা এপি মোলার মার্কসের সাথে কথা বলছি। এটা হচ্ছে ডেনিশ কোম্পানি, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট। এদের মানে এরা পুরো পৃথিবী জুড়ে এদের আছে, এবং ওদের কয়েকটা পোর্ট এখন ওয়ার্ল্ডের সবচেয়ে, যেমন ওরা মরক্কোতে গেছে, ওমানে গেছে, ওইখানে যে পোর্ট ওরা ওয়ান অফ দ্য ফাইনেস্ট পোর্ট ওরা অপারেট করে। ওরা ভিয়েতনামে আছে। এপি মোলারের বিরুদ্ধে অভিযোগ আছে, আমি জানি না, নিশ্চিত না, যে ফিলিস্তিন যুদ্ধে তারা অর্থায়ন করে। আমি জানি না, আপনারা গুগল করে দেখেন, এগুলো দেখেন, আমার মনে হয় না এগুলো। চিটং পোর্টের একটা বড় সমস্যা হচ্ছে সেখানে পলি পড়ে যায়। আমার আব্বা ম্যারিনার ছিলেন, তো আমি দেখতাম যে বড় জাহাজ কখনো আমরা চিটং পোর্টে নিয়ে আসতে পারতাম না। তো এই সমস্যাগুলি কি মানে বাইরের যেসব কোম্পানি আছে তাদেরকে দিলেই সমাধান হয়ে যাবে? তারা কি ওই কাজগুলিও করবে না? আমার মনে হয় যে এখানে আপনার ইনফরমেশন একটু গ্যাপ আছে। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে চিটাং পোর্টের যেটা কর্ণফুলী যে টার্মিনালগুলো, হ্যাঁ, কর্ণফুলী নদীর ঘেঁষে নদীর টার্মিনালে ড্রাফটের একটু কম ড্রাফট, সেটা হলো 10-11 মিটার। চিটাং পোর্টে গিয়েছিলাম, চিটাং পোর্ট অথরিটিকে আপনি ইনভাইটও করতে পারেন, রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান। উনি আমাদেরকে বলেছেন যে নিউমোরিং টার্মিনাল বা জিসিটি টার্মিনাল বা পতেঙ্গা বা ওইখানে 10-11 মিটার, 10-11 মিটার একটা মিডিয়াম সাইজের কন্টেনার জাহাজের জন্য ইজ এনাফ, ফাইন। কিন্তু আমরা তো চিটাং পোর্টে শুধু নিউমোরিংটাই দেখছি না, আমরা বে টার্মিনাল করছি। আর বে টার্মিনালটা পুরাটাই সাগরের উপরে, এটা কর্ণফুলীর নদীতে না, এটা সাগরের শোরে এটা আছে। আর একটা হচ্ছে লাল দিয়াটাও আছে, এবং লাল দিয়াটা হচ্ছে যে সাগরে ঢুকতেই আপনার লাল দিয়াটাও ওইখানে হচ্ছে 10-11-12 ড্রাফট। এই ড্রাফটটা একটা জিনিস হচ্ছে যে এটা মিডিয়াম ভেসেল আসতে পারবে, আপনি বলছেন মিডিয়াম ভেসেল ওইগুলোতে আসতে পারবে। চিটাং পোর্টেও কিছু কিছু মিডিয়াম আছে। আপনি লার্জ বড় যাচ্ছিলাম যে সাপোজ 30,000 টনের উপরে জাহাজ কি আসলে আসতে না, এই 30,000 টনের জন্য আমরা যেটা করছি, আমরা সেটা যে মাতার বাড়িতে করতে হবে, যে মাতার বাড়িতে একদম সির মধ্যে, সেই জায়গায় ওইটাও আমরা ডেভেলপ করছি। আচ্ছা, কেউ বলছেন কিন্তু আমরা চিটাং পোর্ট মানে হচ্ছে শুধু চিটাং পোর্টের কয়টা টার্মিনাল, আমরা পুরো পোর্ট সিস্টেমটা, মানে চিটাগাংকে ঘিরে যতগুলো পোর্ট সিস্টেম আছে, আমরা প্রত্যেকটাকেই আমরা চাই যে এফিশিয়েন্ট করতে, ডেভেলপ করতে। কেউ বলছেন ডিপি ওয়ার্ল্ডের সাথে কথাবার্তা নাকি আওয়ামী লীগের আমলেই হয়েছিল। হ্যাঁ, আমরা এটাও ঠিক, ওনারা ওই সময়ও এসেছিলেন। তার মানে সেটারে কি কন্টিনিউশন করে যাচ্ছেন? ওনারা আবার তাদের এক্সপ্রেস করছেন কেন ওই সময় হলো না, আমরা সবাইকে ইনভাইট করছি, দেখেন ওই সময় কি কেন ওনারা পিছিয়ে গেলেন, এটা কি ওনাদের কাছ থেকে কোনো কিছু চাওয়া হয়েছিল কিনা। আমাদের তরফ থেকে আমরা পুরো ট্রান্সপারেন্ট, তাদের সাথে আমরা ভালো মতো কথাবার্তা বলছি, এবং আমরা আশা করছি যে তারা যদি আমাদের এখানে এই কাজটা পান, এটা বাংলাদেশের ইকোনমির দরজা খুলে দিবে। বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং হাবের যে আমরা স্বপ্ন দেখছি, সেটা একটা বড় একটা ধাপ এগোবে। আমি ভাবছিলাম শফিক ভাই, যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিএনপিও বিরোধিতা করেছে এই চিটং পোর্ট দেশিদের কাছে দেওয়া নিয়ে, বাম দলগুলো তো করছেই। তা আপনারা জব ক্রিয়েশন নিয়ে এত ভাবছেন, অথচ যেই জব ক্রিয়েট হবে তার কোনো সুফলিত আপনারা পেয়ে যাবেন না, সবই রাজনৈতিক দলগুলো পাবে। এমনও তো হতে পারে যে বিএনপি ক্ষমতা এসে সবকিছুই ওলটপালট করে দিল। না, ওনারা কি করবেন সেটা আমরা দেখছি না। আমরা মনে করছি যে আমাদেরকে একটা বড় গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, এই গুরুদায়িত্বের সময় আমাদের যতটুকু আমরা করে যাওয়া দরকার আমরা করার চেষ্টা করছি, এবং তার মধ্যে প্রায়োরিটিতে চিটং পোর্টটা পড়ে গেছে। এটা আছে, এটা না করলে জবের দুয়ার খুলবে না, এটা আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলছেন। আপনি দেখেছেন উনি চিটাং পোর্টে যে 22-23 মিনিট একটা সুন্দর একটা স্পিচ দিয়েছেন। আমি আবার আপনাকে রিফার করব, সবাইকেই বলবো এটা বারবার শুনেন। আচ্ছা, ফাইন। আইএমএফের চতুর্থ এবং পঞ্চম কিস্তির টাকা নিয়ে যখন অনিশ্চয়তা শুরু হলো, তখন গভর্নর স্যার এবং অর্থ উপদেষ্টা তারা বলেছিলেন যে এই টাকার আমাদের যে খুব বেশি প্রয়োজন আছে, বিষয়টা এমনই নাই, এবং বলতেও শুনলাম যে তাদের অনেক শর্ত টর্ত থাকে। তো কাকতালীয়ভাবে আমি দেখলাম যে আইএমএফের যেই দুই শর্তের জন্য আটকে যাচ্ছিল, ডলারকে বাজার ভিত্তিক করে দেওয়া এবং এনবিআরকে দুটো ভাগে ভাগ করে ফেলা, সেগুলো বাস্তবায়ন হলো, আইএমএফের টাকাও আসলো। তো এটাকে কি তাহলে আমরা ধরে নিব যে বিষয়টি কাকতালীয় ছিল না, শর্ত মেনেই
আসলে টাকা ছাড় হয়েছে? না, এটা তো আমাদের লং টার্ম একটা রিফর্মেরই প্যাকেজ ছিল। আপনি যদি ধরেন এই যে দেখেন, আপনি যদি বড় কোম্পানিগুলো, আমি কালকে একটা বড় কোম্পানি যারা $3 বিলিয়ন মতো ম্যানুফ্যাকচারিং, তার সাথে 3 বিলিয়ন? 3 বিলিয়ন, আচ্ছা, কারা? $3 বিলিয়ন, তাদের সাথে আমি নামটা বলছি আচ্ছা, না, okay, fine. হ্যাঁ, তার সাথে কথা বললাম। উনি বললেন যে এই যে ডলারের যে ক্রাইসিসটা ছিল, তারা ডলার পেতেন না, তারা ভালো মতো ব্যাংকের থেকে ডলারই সংগ্রহ করতে পারতেন না। আপনি একটা পণ্য আনবেন সেই ডলারে, তো এই যে এই ডলারের যে ফরেন এক্সচেঞ্জ ইয়েতে যে ভোলাটিলিটি, এইটাকে ঠিক করার জন্য কিন্তু এই কাজটা আমাদের দরকার ছিল। অ্যান্ড প্রশ্নটা যেটা উঠছিল যে আমরা কি এখন করব না কয়েকটা মাস পরে যে করব, কেন আমার আইএমএফ এর টাকাটা কি এখন খুব দরকার ছিল বাংলাদেশে? না, আমাদের দরকার অদরকারের বিষয় নয়। আইএমএফ এর সাথে কথা বললে হয় কি, আপনার অনেক আইএমএফ এর দিকে তাকিয়ে থাকেন অন্যান্য সবাই, ওয়ার্ল্ড ব্যাংক তাকিয়ে থাকেন, এডিবি তাকিয়ে থাকেন, ইভেন এআইআইবি তাকিয়ে থাকেন, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা হয়েছে সেটা, ইমপ্যাক্ট অন্যভাবে জাপান তাকিয়ে থাকেন। তারা দেখেন যে আইএমএফ এই পুরো যখন কথাগুলো হয়, আইএমএফ এগুলোর ক্ষেত্রে লিড দেন। আচ্ছা, বুঝেছি। ঠিক আছে, তো আইএমএফ এর সাথে কথা হয়েছে, বাট আপনি যেটা বললেন যে ওদের শর্ত মেনে, আমার কথা হচ্ছে যে এই রিফর্মগুলো আমাদের দরকার ছিল। এনবিআর এ দেখেন না, এনবিআর এ আমাদের 2 ভাগ করার মূল কারণটা কি, আমাদের সিস্টেমেটিক্যালি আমরা ট্যাক্স বেশি কালেকশন করতে পারছি না। আমাদের ট্যাক্স জিটিপি, আমরা যে ট্যাক্সটা কালেক্ট করি সেটা আমাদের জিডিপির সাইজ তুলনায় ওয়ান অফ দ্য ওয়ার্স্ট। এটা তো এই বছর, এটা একদিনের না, আমার 50, 60, 70 বছর, 50 বছরের মধ্যে। এবং এর কারণে যেটা হয় যে আমি আমার গ্রামের যে বিধবা প্রতিবেশী আছে, তাকে যে আমরা যে টাকাটা দিচ্ছি, তাকে আমি 500 টাকা, গত 10-15 বছর ধরে দেখেন উনি 500 টাকাই পাচ্ছেন, তার টাকাটা বাড়ছে না। তাকে তো আমার 1000 টাকা দিলে তার একটু বেটার হতো, বা 1500 টাকা উনি ডিজার্ভ করেন, তো সেই টাকাটা আমরা দিতে পারছি না। এই জাস্ট ট্যাক্স কালেকশন আমার ঠিক মতো হচ্ছে না। ট্যাক্স কালেকশন হবে কি হবে না সেটা হয়তো সময় আমরা বুঝতে পারবো। আপাতত যেটি বড় সমস্যা মনে হচ্ছে যে প্রচুর প্রতিবাদ হচ্ছে, কর্মবিরতিতে বসে গিয়েছে। শেষ পর্যন্ত কি এই সিদ্ধান্ত রাখতে পারবে সরকার? না, এটা তো আপনার ওনারা বুঝতে হবে যে এটা একটা বড় রিফর্ম। ওনাদের এই ইন্টারিম গভর্নমেন্ট এটা চাচ্ছেন, এবং এটা চাওয়ার মূল কারণ হচ্ছে যে এখন যারা তা বাস্তবায়ন করবে তারাই যদি না চায় এখন দেখেন, এইটা তো পুরো বিশ্ব জানে যে এই আমাদের যেটা এক্সিস্টিং যেটা স্ট্রাকচার ছিল সেটা দ্যাট ওয়াজ নট ওয়ার্কিং। আমাদের তো রিফর্ম করতে হবে। আপনাকে মনে হয় এর পেছনে ভেস্টেড ইন্টারেস্ট আছে এনবিআর এর? আমি এটা বলতে চাই না, আমার মনে হয় যে সবার মধ্যে গুড সেন্স প্রিভেল করবে। বাজেটে কি আপনারা এবারও পরোক্ষ করের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন, মানে জানেন কিছু? এই বিষয়টা এখনো মানে ক্লিয়ার হয়নি, বা এটা আমার আমি দেখছিলাম 7.5 থেকে 15% ভ্যাট করা হচ্ছে আমাদের কাছ আস্তে আস্তে এটা আমি মানে একটা আরো পরে জানতে পারবো। ইট জাস্ট রান আপ টু দা বাজেট জানতে পারবো। শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, যে স্ট্যাটাস দিয়ে আপনার শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করতে চাই। আপনি সেখানে লিখেছেন, My wife wants that by the time I leave the position, I might find myself alone. কেন মনে হচ্ছে আপনার কাছে, আপনি কি সাংবাদিকতা আবার ফেরার সম্ভাবনা আছে নাকি যখন এই? জানি না, এটা আসলে ফিউচার বলবে। আমার ওয়াইফ বলতেছেন যে অনেকে তোমার কথা পছন্দ করছে না, তুমি দেখবা তুমি হয়তো বা অ্যালোন হয়ে যাবা, উনি এটা বলছেন। আপনারও কি মনে হচ্ছে এমন কিছু? না, আমি মনে করি ওকে, আমি যা করছি, আমার করাগুলো তো আয়নার সামনে খুবই আমি ক্লিয়ার, গুড সেন্স। আমি মনে করি যে আমি যা করছি আমার যতটুক সাধ্য আমি করছি, এবং ওই যে আবার প্রথমে যেটা বললাম, আমি ফেয়ারনেস, জাস্টিস, এটাই আমি চাই না আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হোক। হ্যাঁ, একটা লোকও যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভাববো যে আমার কাজটা ভালো হয়নি, আমি কাজটা বাজে করেছি। মোহাম্মদ শফিকুল আলম, আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এতক্ষণ সময় দিলেন, অসংখ্য বিষয় পরিষ্কার করলেন, অনুমতি দিলে আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এরই সাথে শেষ করছে আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।